বিবিসি বাংলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ। শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সমালোচনা। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ট্রাম্প। ইরানে হামলার পর তেলের দাম বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের হামলায় বিস্ফোরণের শব্দে জেগে উঠল বৈরুতের বাসিন্দারা। এবং পত্রিকা শিরোনাম, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ। দর্শক, সংবাদ শুরু করার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের গতকালকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে। আয়াতুল্লাহ খামেনি নিহত হবার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে 1 থেকে 2 দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। ইরানে অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের 3 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেই সঙ্গে আরো 5 জন গুরুতর আহত হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা গত 2 দিনে তাদের 9 জন নাগরিক নিহত হয়েছে। ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 165 জনে। এছাড়া তেহরানে 24 ঘন্টায় 60টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে 57 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইরানে হামলা শুরুর পর থেকে কুয়েতের বিমান বাহিনী 97টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 283টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় অন্তত 1 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন।
ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি, তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি, তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুধুমাত্র তেহরানে মারা গেছেন অন্তত 57 জন নাগরিক। এছাড়া ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলায় নিহত হন অন্তত 165 জন। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শনিবার ইরান পাল্টা হামলা চালায়। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালায় ইরান। এমন অবস্থার মধ্যে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। সেই সাথে ইরানে হামলার ঘটনারও কোনো নিন্দা জানানো হয়নি। রোববার সন্ধ্যায় ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা দেখা যায়। এ নিয়ে মন্তব্যের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে, কিন্তু তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন অবস্থানকে এক পেশে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। আমরা জানি না এই বিবৃতি কি কারো চাপে পড়ে দেওয়া হয়েছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকেই দিয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে এই বিবৃতিতে এও বলেছে, চলমান শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। মূলত এই বিবৃতির পরেই এই নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় বাংলাদেশে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কূটনীতিক বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। তারা বলছেন, বাংলাদেশের সংবিধানেই বলা আছে দেশের অবস্থান হবে যে কোনো ধরনের আগ্রাসন বিরোধী, কিন্তু এই ইস্যুতে বাংলাদেশ বেশ সতর্ক অবস্থানে থেকেছে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সাবেক কূটনীতিকদের কেউ কেউ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে এক পেশে বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন, সংবিধান বলছে আগ্রাসনের বিরোধিতা করতে হবে এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকতে হবে। একই সাথে কেউ যদি অবৈধভাবে বল প্রয়োগ করে তার বিরুদ্ধেও অবস্থান নেওয়া উচিত। তিনি মনে করেন, এই ইস্যুতে বর্তমান সরকারের উচিত ছিল বিবৃতিতে সব পক্ষের নাম উল্লেখ করা, একই সাথে দুই পক্ষের হামলার নিন্দা জানানো, কিন্তু সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করেনি। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন মুন্সি ফয়েজ আহমদ। তিনি বিবিসি বাংলাকে বলেন, সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেখানে ইরান আগে আক্রান্ত হয়েছে। ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যখন ইরান আক্রান্ত হয়েছে তখন জবাব তারা দিয়েছে। তিনি বলছিলেন, যখন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা হয়ে থাকে, ইরান যখন আক্রান্ত হচ্ছে তখন অবশ্যই তার অধিকার আছে তা প্রতিহত করার।
বাংলাদেশের এই বিবৃতি কারো চাপে পড়ে দিয়েছে কিনা এই প্রশ্ন রেখে তিনি বলেন, আগ্রাসন তো আগে চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এমন অবস্থান নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যে ধরনের বক্তব্য আশা করেছিলাম সেই ধরনের বক্তব্য আমরা পাইনি। ইরানের পাল্টা হামলায় দুবাই এয়ারপোর্ট, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়। রোববার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলতে দেখা গেছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলায় একজন বাংলাদেশি, পাকিস্তানি ও নেপালি নাগরিক নিহত হয়েছেন, আর আহত হয়েছেন অন্তত 58 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলোর মধ্যে 152টি ধ্বংস করা হয়েছে। এছাড়া 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কিছুক্ষণ আগে প্রকাশিত এক ভিডিওতে এই কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে, তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে এটাই একমাত্র পথ। যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের উপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে, জানিয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, আমি আবারও রেভলিউশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায় মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি সতর্ক করেন, নতুবা নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মারে লাগো থেকে হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকরা ইরান নিয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। হোয়াইট হাউসে প্রবেশের সময় সাংবাদিকরা চিৎকার করে ইরান সম্পর্কে জানতে চান ট্রাম্পের কাছে। তিনি এ বিষয়ে কোনো কথা না বললেও মারে লাগোর রোজ গার্ডেনের 2টি নতুন মূর্তি নিয়ে মন্তব্য করেছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতে দেখা গেছে ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল 2টির দামেই 10% বেশি বৃদ্ধি পেয়েছে। বাড়ার পরে কিছুটা কমলেও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় $79.30, যা প্রায় 9% বেশি। অন্যদিকে নিম্যাক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় $72.70, যা প্রায় 8.5% বেড়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। এই 3টি রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের বিচারবিহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার ব্যাপারে তারা কোনো ধরনের নিন্দা জানায়নি এবং আলী খামেনি নিহত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অবশ্যই পর। তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত জানিয়েছেন। তারা আমাদের এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব। আমরা প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় এবং সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত।
হেজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই গোষ্ঠী জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসাবে এই হামলা করেছে তারা। এদিকে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল হেজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হেজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে শহর জুড়ে ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছেন সেখানকার বাসিন্দারা। উত্তর ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সাইটে একযোগে নির্ভুলভাবে রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে বলেছে তারা এই গোষ্ঠীটি ইসরায়েলের জন্য হুমকি এবং উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে দেবে না। প্রিয় দর্শক, এক নজরে দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। মানবজমিন পত্রিকার শিরোনাম, বিমানবন্দরে আটকা পড়েছে হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করে এমন এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাই 3 দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 74টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়াতে মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম, পাকিস্তানে ইরানের সমর্থনে বিক্ষোভে 17 জন নিহত। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানে বিক্ষোভে অন্তত 17 জন নিহত হয়েছেন। বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে মার্কিন দূতাবাস ও কনসুলেটে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। করাচিতে সংঘর্ষে অন্তত 10 জন মারা যান এবং 70 জনের বেশি আহত হন। শহরের উত্তরের শহর গিলগিটেও পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 জন নিহত হন। রাজধানী ইসলামাবাদে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বণিক বার্তা পত্রিকার শিরোনাম, সরকার গঠনের প্রথম মাসেই ভূরাজনৈতিক চ্যালেঞ্জে বিএনপি। ইরানের উপর সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে সব পক্ষকে সংযম দেখানো এবং সামরিক পথ ছেড়ে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অস্থিরতা শুধু আঞ্চলিক শান্তি নয়, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায়নি বাংলাদেশ। এদিকে ক্ষমতায় আসা নতুন সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্বল অর্থনীতি এবং জ্বালানি সংকটের মধ্যে এই সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যের উপর জ্বালানি ও প্রবাসী আয়ের নির্ভরতার কারণে যুদ্ধ পরিস্থিতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আজকের পত্রিকার শিরোনাম, ইরানকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন তিনি। 3 দশকের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই দীর্ঘ সময় ইরানকে তিনি অন্যতম আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন। শাসনামলের পুরোটা সময় তিনি পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কঠোর সমালোচক ছিলেন। এই সময় ক্ষমতা ধরে রাখতে করেছেন বিরোধী মত দমন। 86 বছর বয়সী এই নেতা গত শনিবার নিহত হয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির মৃত্যুর খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ব্যক্তি খামেনি মারা গেছেন। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়ে খামেনি কট্টর ইসলামপন্থী এবং পশ্চিমা বিরোধী আদর্শের ভিত্তিতে দেশ শাসন সাইদ আলী হুসাইনি খামেনি শুরু করেন। তার শাসনামলে যে কোনো সংস্কারের প্রচেষ্টাকে পশ্চিমা ষড়যন্ত্র আখ্যা দিয়ে কঠোর হাতে দমন করেন তিনি। দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম, ক্ষমতার পালাবদল ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদলের পথে রয়েছে ইরান, এমনটি রিপোর্ট করেছে এই পত্রিকাটি।
এই অন্তর্বর্তী সময়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ। যুগান্তর পত্রিকা শিরোনাম, প্রতিশোধের আঘাত 27 মার্কিন ঘাঁটিতে। এই খবর বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। রোববার বোমার মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছিল তেহরানের আকাশ বাতাস। এই হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ও গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই হামলায় ইরানে অন্তত 133 জন প্রাণ হারিয়েছেন। এদিকে সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের মিত্রদের দাঁত ভাঙা জবাব দিতে 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। প্রথম আলো পত্রিকা শিরোনাম, হরমুজ প্রণালী বন্ধ হলে এখনই জ্বালানি সংকটের শঙ্কা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শনিবার রাতে জাহাজের বেতার বার্তায় হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্য নির্ভর আমদানি রপ্তানি বাণিজ্যের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার আল জাজিরাকে বলেন, এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে কোনো জ্বালানি সংকটের আশঙ্কা নেই। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়তে পারে। নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে কিছু দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। এছাড়া ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কিছু পরামর্শ দিয়েছেন। গতকাল বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে সব তথ্য জানান। কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, দূরের যুদ্ধে অর্থনীতিতে অশনি সংকেত। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতে বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর পাল্টাপাল্টি হামলার ফলে অঞ্চলের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হওয়ার আশঙ্কায় বাংলাদেশের জ্বালানি ও পণ্যের সরবরাহে সংকটের শঙ্কা দেখা দিয়েছে। ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের প্রায় 2000 ভুয়া সনদ শনাক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 2100 একর জমি অবৈধভাবে দখল হয়ে আছে। কর্মকর্তারা জানিয়েছেন, জনবল সংকটের কারণে সব প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা সম্ভব হয়নি। তবে সব জায়গায় তদন্ত হলে ভুয়া সনদের সংখ্যা আরও বাড়তে পারে। 2021-22 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত 7000-এর বেশি প্রতিষ্ঠান পরিদর্শনে প্রায় 600 ভুয়া সনদ এবং প্রায় 2000 একর অবৈধ দখলকৃত জমির তথ্য পাওয়া গেছে। এর আগেও প্রায় 1200 ভুয়া সনদ ধরা পড়েছিল। পরিদর্শন অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়মিত 6 মাস পর পর পরিদর্শন ও নিরীক্ষা করে থাকেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সমালোচনা। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে বলছেন ট্রাম্প। ইরানে হামলার পর তেলের দাম বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হেজবুল্লাহ। জবাবে ইসরায়েলের হামলায় বিস্ফোরণের শব্দে জেগে উঠল বৈরুতের বাসিন্দারা। এবং পত্রিকা শিরোনাম, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজ সন্ধ্যা 7:30টায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভ সকাল।